সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যে অধ্যায়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তাড়িৎচুম্বকাবেশ ও পরিবর্তী প্রবাহ। আচ্ছা, তো আজকে আমরা পরিবর্তী প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা একটু দেখে নিই। আমরা জানি যে তড়িৎ প্রবাহ মূলত দু ধরনের। একটা হচ্ছে ডিসি প্রবাহ বা যাকে আমরা একমুখী প্রবাহ বলে থাকি, এটার একটা নাম হচ্ছে সমপ্রবাহ। আচ্ছা, যাকে আমরা সহজ কথায় ডিসি, ডিরেক্ট কারেন্ট থেকে আসছে ডিসি আসছে, আমরা এইভাবে তাকে আমরা নামকরণ করে থাকি। এর পরবর্তীতে আমরা আরেকটি প্রবাহ পাই, যেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, যাকে আমরা সংক্ষেপে এসি নামে চিনে থাকি। তো ডিসি প্রবাহ সাধারণত উৎপন্ন হয় আমাদের বিভিন্ন ধরনের যে আমরা তড়িৎ চালক যে বল ইউজ করি বা যে সেলগুলো আমরা ইউজ করি, যেমন ব্যাটারি, এসব ক্ষেত্রে আমরা কি হয়, আমরা ডিসি কারেন্ট বা একমুখী প্রবাহ সৃষ্টি হয়। আর পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয় সাধারণত আমরা ডাইনামো বা জেনারেটরের সাথে আমরা পরিচিত। ওই জেনারেটর থেকে বা ডাইনামো থেকে কি হয়, আমাদের অল্টারনেটিং বা পরিবর্তী প্রবাহ আমাদের সৃষ্টি হয়। তো ডিসি প্রবাহ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি তড়িৎ প্রবাহের সাথে আমরা সময়ের একটা গ্রাফ আঁকি, তাহলে দেখতে পাবো সময় যতই পরিবর্তিত হোক না কেন, ধরুন সময় বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের তড়িৎ প্রবাহের দিকের কোনোরূপ পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক হচ্ছে একই দিক বরাবর। তো যেহেতু তড়িৎ প্রবাহের দিকে কোনো পরিবর্তন হচ্ছে না, তো সেহেতু এই ধরনের তড়িৎ প্রবাহকে সাধারণত ডিসি কারেন্ট বলা হয়। আর আমাদের অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সময় পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের আয়ের মান শূন্য, আবার ঠিক এই পয়েন্টে আমাদের আয়ের মান একটা ম্যাক্সিমাম মানে অবস্থান করে। আবার এই পয়েন্টে আবার আয়ের মান শূন্য, আবার এই পয়েন্টে আয়ের মান ম্যাক্সিমাম, কিন্তু এই ক্ষেত্রে সেটা নেগেটিভ ভ্যালু শো করবে আমাদেরকে। এবং আবার এই পয়েন্টে এসে আমরা আয়ের মানটা কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো এইভাবে আমাদের তড়িৎ প্রবাহ চলতে থাকে। আমরা এটার সাথে মোটামুটি এটার সাথে আমরা পরিচিত যে আমরা চ্যাপ্টার 9 তরঙ্গ নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, অগ্রগামী তরঙ্গের যে চিত্রটি ছিল এটার সাথে প্রায় একই রকম। এবং অগ্রগামী তরঙ্গ যে সূত্র মেনে চলে, আমাদের এসি কারেন্ট ঠিক সেম ধরনের সূত্রকে সে কী করে, সে মেনে চলে। সূত্র বলতে আমি বুঝাতে চাচ্ছি এই ওয়েভ ফর্মের যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন সেটা ছিল কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আমাদের তরঙ্গের ক্ষেত্রে। তো ঠিক এই ধরনের আমরা একটা সমীকরণ এসি কারেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তাহলে এসি কারেন্ট আমরা কাকে বলবো? তাহলে এসি কারেন্ট বলা যাবে যে সময়ের সাথে যে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হচ্ছে তাকে কি বলে, তাকে আমরা এসি কারেন্ট বলা হয়। এবং এসি কারেন্ট হচ্ছে একটা পর্যাবৃত্ত প্রবাহ, যার কারণে দেখা যাবে আমাদের এইভাবে আমাদের মানটির এভাবে কী করবো, আমাদের এসি প্রবাহের গ্রাফটা আমরা এইভাবে পাবো। যে আমরা দেখতে পাচ্ছি কিছু সময় পর পর আমাদের কী হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহ ঠিক সেম পরিমাণ মান সে আমাদের দেখাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমাদের এই পয়েন্টের মান সমান, আবার এই পয়েন্টের এবং এই পয়েন্টের তড়িৎ প্রবাহের মান সমান। তো এইভাবে দেখতে পাচ্ছি আমরা নির্দিষ্ট সময় পর পর এসি প্রবাহ কী করে, সে তার একই পরিমাণ মান সে বারবার শো করে। তো যার কারণে দেখা যায় এটাকে এই ধরনের প্রবাহ কীভাবে প্রবাহ, এই ধরনের প্রবাহগুলো পর্যায়বৃত্ত প্রবাহ হিসাবে কি করে, কাজ করে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এসি প্রবাহ অ্যাকচুয়ালি কীভাবে উৎপন্ন হয় বা আমাদের ডাইনামো কীভাবে কাজ করে। তো এটার জন্য আমরা একটা ছবি আঁকি। ধরলাম এইটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র, এইটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে সাপোজ চুম্বকের নর্থ পোল, আর এটা হচ্ছে আরেকটা চুম্বক ক্ষেত্র, এবং এখানে দিলে আমরা সাউথ পোল। আমরা যদি এখানের মধ্যে একটি কুণ্ডলী স্থাপন করি, আয়তাকার কুণ্ডলী স্থাপন করি, এখানের মধ্যে আমাদের কি তড়িৎ বলরেখাগুলো বা ফ্লাক্স রেখা বা আবেশ রেখাগুলো বিদ্যমান, এবং সেগুলো হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। এখন দেখা যাবে আমরা যদি যান্ত্রিক শক্তির মাধ্যমে এই কুণ্ডলীটি কী করি, এই কুণ্ডলীটাকে আমি ঘুরাতে পারি। এই কুণ্ডলীকে আমি কী করলাম, আমরা যান্ত্রিক শক্তির মাধ্যমে ঘুরাবো। তখন দেখা যাবে যে আমাদের এই কুণ্ডলীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ আবেশ রেখা প্রবেশ করছে বা যে পরিমাণ তড়িৎ বলরেখা প্রবেশ করছে, অত সহজ কথায় আমাদের চুম্বক ফ্লাক্স পরিবর্তিত হবে। তাহলে এই কুণ্ডলীর মধ্যে যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে আমরা একটা তড়িৎ প্রবাহ পাবো। এই তড়িৎ প্রবাহটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমাদের এসি বা অল্টারনেটিং কারেন্ট অথবা কি আমাদের পরিবর্তী তড়িৎ প্রবাহ। তো আমরা জানি যে চুম্বক ফ্লাক্সের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি ফাই ইকুয়াল টু এ বি
কস থিটা, আমরা কি লিখতে পারি যে এ বি কস ওমেগা টি। এটা তো কোথা থেকে আসছে? আমরা জানি কৌণিক বেগের সূত্র অনুসারে ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। কারণ কি, সময়ের সাথে কৌণিক সরণের হারকে আমরা কি বলে থাকি? আমরা কৌণিক বেগ বলে থাকি। তো আবার আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল চুম্বক ফ্লাক্স পরিবর্তনের কারণে তার সূত্র হচ্ছে এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি ডিটি। তো আমরা ফাইয়ের মান যদি এখানে বসাই তাহলে কি পাবো? এন ডি বাই ডিটি এ বি কস ওমেগা টি। তো যেহেতু এ এবং বি এখানে ধ্রুবক, তো আমরা কি করব? ধ্রুবককে সবসময় ব্যাপকরণ করার ক্ষেত্রে আমরা বাইরে নিয়ে আসব, ডি বাই ডিটি কস ওমেগা টি। এখন আপনারা যদি ব্যাপকরণ অধ্যায়টি করে থাকেন সেক্ষেত্রে আপনারা জানতে পারেন যে আমরা কসকে যদি আমরা ব্যাপকরণ করি সেটি কি হয়ে যায়? কসকে ব্যাপকরণ করলে সেটি মাইনাস সাইন হয়ে যায়, অর্থাৎ মাইনাস সাইন ওমেগা টি। এবং আমরা এখানের মধ্যে যেটা টি হিসাবে ব্যাপকরণ এবং এখানে টি এর জায়গায় আমরা পাচ্ছি কি ওমেগা টি, সেই কারণে ওমেগা টিকে পুনরায় ব্যাপকরণ করা লাগে। তো আশা করি আপনারা যদি করে থাকেন তাহলে বুঝতে পারছেন, আর যদি না করে থাকেন যখন আপনারা ব্যাপকরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করবেন তখন অবশ্যই আপনারা এটা আপনি বুঝতে পারবেন। তাহলে এই মাইনাস মাইনাস আমরা কি পেয়ে যাব? আমরা প্লাস পেয়ে যাব, অর্থাৎ এন এ বি সাইন ওমেগা টি। এবং এই ক্ষেত্রে আমাদের আউটপুটে কী পাবো? এখান থেকে আমরা একটা ওমেগা পাবো, কারণ ওমেগা বাইরে রাখবো আমরা, দেন ডিটি বাই ডিটি, দেন আমরা কী পাবো? ওমেগা বাইরে চলে আসলে ডিটি বাই ডিটি। তো ডিটি বাই ডিটি মান হচ্ছে অ্যাকচুয়ালি 1, তাহলে শুধুমাত্র এখানে কী পাবো? আমরা ওটা ওমেগা পাবো। তাহলে আমরা এটা গোছে লিখি, ওমেগা এন এ বি সাইন ওমেগা টি। এবং এখানের মধ্যে এই যে অংশটি আছে ওমেগা এন এ বি, একে প্রকাশ করা হয় ইএম দিয়ে, অর্থাৎ আমরা কী পাচ্ছি? ইএম সাইন ওমেগা টি। এখন আপনার প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইএম? ইএম হচ্ছে আমাদের সর্বোচ্চ তড়িৎচালক বল। অর্থাৎ আমাদের এসি কারেন্টের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের কিছুক্ষণ পরপর আমাদের কী হচ্ছে? তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে। তো সেমভাবে আমাদের এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ মান, আবার এখানে তড়িৎ প্রবাহের মানগুলো হচ্ছে করে 0। তার মানে এই যে সর্বোচ্চ মান, বারবার যে সর্বোচ্চ মানগুলো আসে, তো সেক্ষেত্রে এই ইএমকে বলা হয় সেই সর্বোচ্চ মান, অর্থাৎ এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের কি? এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের ইএম। তো যাই হোক, এখন আমরা যদি এই সমীকরণটি যদি ব্যবহার করি, কোনটি? এই সমীকরণটি যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ ই ইকুয়াল টু তড়িৎচালক বল ই ইকুয়াল টু ইএম সাইন ওমেগা টি, তাহলে আমাদের গ্রাফটি আমাদের কেমন দাঁড়াবে? তো প্রথমে আমরা কি করব? টি ইকুয়াল টু আমরা 0 নিয়ে কাজ করব। তো টিগুলো 0 হলে আমরা দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু ইএম সাইন 0। তো আমরা জানি সাইন 0 মান কত? 0। তাহলে ফাইনালি আমাদের আউটপুটটা কী চলে আসবে? আমাদের আউটপুটটা এখানে 0 চলে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের টি এর মান 0, টি এর মান এটা যে টি এর হয়, টি এর মান যদি 0 হয় এবং আমাদের কি ই এর মান 0, তাহলে আমরা কি করলাম? এইটা তো সে পয়েন্টটি। এরপর আমরা ধরলাম যে টি ইকুয়াল টু টি বাই 4, তাহলে সেক্ষেত্রে আমাদের কী দাঁড়াবে? ইএম ইকুয়াল টু ই ইকুয়াল টু ইএম সাইন, আমরা জানি ওমেগা কত? ওমেগা মান হচ্ছে কি 2 পাই বাই টি, ইন্টু আমরা দেখতে পাচ্ছি টি এর ভ্যালু টি বাই 4। তো টি কাটা চলে যাচ্ছে 2 2 দুগুণা 4, তাহলে কী পাচ্ছি আমরা এখানে? পাই বাই 2। তো আমরা জানি সাইন পাই বাই 2 এর মান কত? আমরা জানি সাইন পাই বাই 2 এর মান হচ্ছে কত? 1। তাহলে ইএম ইন্টু 1, তাহলে ফাইনাল আমরা কী পাচ্ছি? ফাইনাল আমরা ইএম পাচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিলাম এই মানটি হচ্ছে ইএম, এই মানটি হচ্ছে আমাদের কি? আনুমানিক এই মানটি হচ্ছে ইএম। অর্থাৎ যখন টি এর মান টি বাই 4, তখন আমরা কী পাচ্ছি? সে সর্বোচ্চ মানটা পেয়ে যাচ্ছি। এবার আমরা অ্যাপ্লাই করব টি ইকুয়াল টু টি বাই 2। তো সেক্ষেত্রে আমরা পাবো ইএম ইকুয়াল টু ইএম সাইন ওমেগা মান হচ্ছে কত? 2 পাই বাই টি।
আর আমাদের টি এর মান হচ্ছে কত, t/2। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, টি কাটা চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, তাহলে কী থাকলো sin পাই। আমরা জানি sin পাই এর মান হচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাবো, এর মান হচ্ছে 0। অর্থাৎ আমরা যখন t/2 এর ক্ষেত্রে এর মান হচ্ছে 0। এবং পরবর্তীতে আমরা যখন এইভাবে বিভিন্নভাবে মান বের করব, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যখন আমাদের টি এর মান হবে, যখন টি হবে আমাদের 3t/4, তখন আমরা পাবো e=-em। যখন আমরা টি এর মান পাবো টি অর্থাৎ পর্যায়কাল, সেক্ষেত্রে আমাদের এর মান আবার কি হয়েছে বাবা, 0 হয়ে যাবে। তাহলে যখন আমাদের 3t/4 পাবো, 3t/4 এর ক্ষেত্রে আমাদের এর মান কোথায় ধরলাম, এটা হচ্ছে -em, কোনটা, আনুমানিক এই পয়েন্টে। তাহলে আমরা গ্রাফটা কেমন পাচ্ছি, তাহলে আমরা কীভাবে পাচ্ছি, এই যে গ্রাফটা আমরা এভাবে পাচ্ছি। এভাবে কি আবার যখন আমাদের টি আসবে, সেই ক্ষেত্রে আমাদের কি, আমাদের তড়িৎচালক বলটি কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যে আমরা ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডায়নামো ব্যবহার করে বা জেনারেটর ব্যবহার করে এই ধরনের আমরা এসি কারেন্ট পেতে পারি। তাহলে আমরা ফাইনালি দিক পরিবর্তী যে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল আমরা যেটি বলি না কেন, অথবা তড়িৎচালক প্রবাহ আমরা যাই বলি না কেন, সেক্ষেত্রে তার সূত্রটি দাঁড়াবে যে তড়িৎচালক দিক পরিবর্তী, আমাদের তড়িৎচালক শক্তি E=em sin ωt। এবং যদি আমাদের সেক্ষেত্রে শক্তির জায়গায় যদি আমাদের তড়িৎ প্রবাহ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে I=im sin ωt। তাহলে এখানে আমাদের em হচ্ছে আমাদের তড়িৎচালক বলের সর্বোচ্চ মান এবং im হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। তো আমরা কি যে ওমেগা যেটি আছে সেটি সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত আছি, যেহেতু আমরা অধ্যায় নবম ভালো করে পড়েছিলাম ফার্স্ট পেপারের। তো সেক্ষেত্রে ওমেগা হচ্ছে আমাদের কি, কৌণিক কম্পাঙ্ক, যাকে আমরা লিখতে পারি 2πf অথবা 2π/t, কারণ আমরা জানি কি f=1/t। তাহলে আমরা ফাইনালি কৌণিক কম্পাঙ্ক ওমেগা কি দাঁড়াচ্ছে, ওমেগা 2πf অথবা কি লিখতে পারি 2π/t। এবার আমরা এই সম্পর্কিত একটি গাণিতিক উদাহরণ একটু খেয়াল করি। আমাদের যে বইতে যে 5.9 সেখানে উদাহরণটি, একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ আমাদের দেওয়া আছে I=30 sin 6-8t হলে তড়িৎ প্রবাহের শীর্ষমান বলতে আসলে আমরা বোঝাচ্ছি সর্বোচ্চ মান এবং কম্পাঙ্ক নির্ণয় করা লাগবে। তো আমাদের দেওয়া আছে কি সমীকরণটি I=30 sin 6-8t। তো আমরা জানি যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বা এসি কারেন্টের ক্ষেত্রে I= কত, im sin ωt। তার মানে যখন দুইটি সমীকরণ যখন আমরা সমীকৃত করব, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, im=30। দ্যাট মিনস আমাদের সুতরাং যে 1 নাম্বার যে শীর্ষ মান বা সর্বোচ্চ মান im কত দাঁড়াচ্ছে, im=30। তো আমরা 1 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এবার আমরা কি কম্পাঙ্ক নির্ণয় করব এবং আমরা যখন সমীকরণ দ্বয় আমরা তুলনা করব, তাহলে আমরা 2 নম্বর ক্ষেত্রে পাচ্ছি যে আমরা ω=6-8। আবার আমরা জানি যে ω= কত, 2πf, যেহেতু আমাদের f বের করতে হবে, বা আমরা লিখতে পারবো 2πf = 6-8। সুতরাং তাহলে f কি দাঁড়াবে, f দাঁড়াবে 6-8/2π এবং ক্যালকুলেট করলে আমরা সেটা কি পেয়ে যাবেন, সেটি পেয়ে যাবেন আপনারা 100 হার্জ। তাহলে আমরা খুব সহজে কী করলাম, প্রদত্ত সমীকরণ থেকে আমরা কি করলাম, আমরা যে সমীকরণটি জানি সেই সমীকরণটি ব্যবহার করে আমরা খুব সহজেই শীর্ষমান এবং কম্পাঙ্ক নির্ণয় করে ফেললাম। এখন যদি বলে আপনাদেরকে যে আমাদের পর্যায়কাল কত, তাহলে আমরা জানি পর্যায়কাল কত, 1/f 1/100, তাহলে কত পাচ্ছি 0.01 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পর্যায়কাল আমরা বের করে নিতে পারি। তাহলে এই ধরনের সম্পর্কিত কিছু এই ধরনের আমাদের সমীকরণের এই সমীকরণ ব্যবহার করে কিছু ম্যাথ আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকাল আলোচনা। আপনার হোমওয়ার্ক হিসেবে আপনাদের বই থেকে 5.10 অঙ্কটি আপনার হোমওয়ার্ক হিসেবে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।